মাগুরায় শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় পড়ে শোনান। মামলার বাকি 3 আসামিকে খালাস দিয়েছেন আদালত। এ বিষয়ে ব্রিফ করছেন আইনজীবীরা, সরাসরি যাচ্ছি সেখানে। শেখকে তিনি সর্বোচ্চ শাস্তি দিয়েছেন এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন। সুতরাং এই রায়ের মাধ্যমে আরেকটি জিনিস প্রমাণিত হলো যে বিজ্ঞ বিচারিক আদালত স্বাধীনভাবে তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে তিনি জাজমেন্ট প্রদান করেছেন। এই মামলায় ফৌজদারি কার্যবিধি 342 ধারায় আসামিদেরকে যখন পরীক্ষা করা হয়, বিজ্ঞ বিচারিক আদালত পরিষ্কারভাবে বলেছেন তাদেরকে পরীক্ষাকালে যে আপনাদের জবানবন্দি এবং যে সাক্ষ্য আপনারা শুনেছেন আপনাদের কোনো বক্তব্য আছে কি না। আসামিরা বলেছে আমাদের কোনো বক্তব্য নাই। কোনো লিখিত বক্তব্য দেবেন, ওনারা বলেছেন না। কোনো সাফাই সাক্ষী দেবেন, ওনারা বলেছেন না। সুতরাং প্রসিকিউশন এভিডেন্স ক্লোজ হওয়ার পরে আইনের বিধান অনুযায়ী সেকশন 342 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের যে ম্যান্ডেটরি প্রভিশনস সেটাকে যথাযথভাবে বিজ্ঞ বিচারিক আদালত কমপ্লাই করেছেন। আসামি সেটাকে সুযোগ না নেয় পরবর্তীতে বিজ্ঞ বিচারিক আদালত আর্গুমেন্ট এবং আর্গুমেন্টের পরবর্তীতে আজকে রায় প্রদান করেন। আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি, যদি রায়টা আবার একটু বলে দিতেন সংক্ষেপে। ধন্যবাদ। চাঞ্চল্যকর, জনগুরুত্বপূর্ণ, দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে এই মাগুরায় বিজ্ঞ বিচারিক আদালত অর্থাৎ নারী ও শিশু ট্রাইব্যুনাল কিছুক্ষণ পূর্বে এই মামলার প্রধান আসামি হিটু শেখকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সেকশন 92 নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর অধীনে গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্তক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে যাদের কিনা পেনাল কোডের সেকশন 201 এবং 506 এর অধীনে চার্জ গঠন করা হয়েছিল তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছেন। এখন যিনি মামলার বাদী তিনি বলেছেন যে তারা এই রায়ে সন্তুষ্ট নন। দেখুন, প্রথমত আমরা রিপ্রেজেন্ট করি স্টেটকে, কাজে স্টেটকে যারা রিপ্রেজেন্ট করি আমাদের দায়িত্ব হচ্ছে স্টেটের ইন্টারেস্টকে প্রোটেক্ট করা। আমি বলেছি যে আসামিদেরকে বিজ্ঞ বিচারিক আদালত অ্যাকুইট করেছেন বা খালাস করেছেন সেই অ্যাকুইটাল অর্ডারে আমরা সন্তুষ্ট নই। আমরা সেই রায়ের কপি সংগ্রহ করে সেটাকে পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথা নিয়মে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক উপদিষ্ট হলে বা ইনস্ট্রাক্টেড হলে উচ্চ আদালতে আপিল দায়ের করার সুযোগ রয়েছে। ধন্যবাদ। কথা বলছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিযুক্ত বিশেষ প্রসিকিউটর এহসানুল হক সমাজি। তিনি বলছেন যে একজন আসামির মৃত্যুদণ্ড হয়েছে সেটিতে তারা সন্তুষ্ট, বাকি 3 জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। তারা এই রায়ের পর্যায়টি বা তারা এই রায়টি পর্যালোচনা করবেন। পর্যালোচনা করে যদি রাষ্ট্রপক্ষ থেকে বা সরকারের তরফ থেকে আপিল করার কোনো সিদ্ধান্ত জানান তাহলে তারা যে 3 জন খালাস পেয়েছিলেন তাদের রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এই রায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে, কারণ এত অল্প সময়ে মামলা নিষ্পত্তির ঘটনা। যদিও এর আগে একটি নজির রয়েছে, আমরা দেখেছি যে খুলনার বাগেরহাটে একটি ধর্ষণ মামলায় অভিযোগ গঠনের 7 দিনের মধ্যে বিচার হয়েছে বা রায় ঘোষণা হয়েছে। এরপরে আসিয়ার যে রায়টি হলো, আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় 12 কার্যদিবস অভিযোগ গঠনের পরে শুনানি হয়েছে। এরপরে আমরা দেখেছি যে এর 4 দিনের মাথায়, অর্থাৎ যদি আমরা 74 দিনের মধ্যে, অর্থাৎ ঘটনার থেকে 74 দিনের মধ্যে এই মামলার রায় হলো এবং মামলাটি সরকারের তরফ থেকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে বলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রসিকিউটর, বিশেষ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা দিয়ে তিনি এই মামলায় এসে শুনানি করেছেন। আর এই রায়ে আমরা দেখেছি যে আসিয়ার মা সঙ্গে কথা হয়েছে আমাদের, তিনি বলছেন
বলেছেন যে তিনি এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি। বাকি 3 জন আসামি যাদেরকে খালাস দেওয়া হয়েছে তাদেরকেও তিনি সাজা চেয়েছিলেন এবং আদালত সেটি দিবেন এমনটাই তিনি বলছেন। আর যদি বলে রাখি যে 6 মার্চের ঘটনা, 6 মার্চ আসিয়া ধর্ষণের ঘটনা ঘটে এবং তাকে হত্যা চেষ্টা করা হয়। আমরা দেখেছি এরপরে মাগুরার 250 সদস্য শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। এরপরে ফরিদপুরের মেডিকেল থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় এবং সর্বশেষ 13 মার্চ তিনি না ফেরার দেশে চলে যান। আর যেটি বলে রাখি যে এই মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গেই রাষ্ট্র দেখেছে এবং তারা বলেছিল যে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে 1 মাসের মধ্যে তারা মামলাটি নিষ্পত্তি হবে এবং 1 মাসের আগেই মামলাটি নিষ্পত্তি হয়ে গেছে। আমার সহকর্মী লোটাস রহমান সোহাগ রয়েছেন, তিনি শুরু থেকেই এই মামলাটি ফলো করছিলেন। আসামিদের সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে রায়ের বা একজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে শুরু করে সবকিছু তিনি ফলো করেছিলেন। আপনি আসিয়ার মায়ের সঙ্গে কথা বলেছিলেন, তাদের বক্তব্যটা এখন কি? আমি রায়ের পরে আসিয়ার মায়ের সাথে কথা বলেছি। তিনি আসলে অনেকটা ক্ষোভই প্রকাশ করেছে যে এই যে ঘটনায় হিটু শেখকে ফাঁসি দেওয়া হলো, বাকি 3 আসামি যে খালাস দেওয়া হলো, তিনি কিন্তু এই সজীব শেখ, রাতুল শেখ এবং হিটুর স্ত্রী তারও কিন্তু সর্বোচ্চ শাস্তি তারা চেয়েছিল। এবং কিছুক্ষণ আগে আমি এলাকাবাসীর সাথেও কথা বলেছি, যারা আদালতে এসেছিল, তারাও কিন্তু একই কথা বলেছে যে এই ঘটনার সাথে জড়িত সজীব ছিল এবং তারা সবাই আসিয়াকে হুমকি দিয়েছে, হত্যার হুমকি এবং আলামত নষ্টে তারা চেষ্টা করেছে। কারণ তারা বলছে যে শিশু আসিয়াকে প্রথমে ধর্ষণ করার পরে যখন সে অজ্ঞান হয়ে যায় তখন কিন্তু তারা পার্শ্ববর্তী একটা মাদ্রাসায় নিয়ে যায়, যেখানে তারা বলেছিল যে শিশুটাকে জিনে আসর করেছে। এটা কিন্তু তারা বলেছে এবং ধর্ষণের বিষয়টা তারা কিন্তু গোপন করেছে। এটা কিন্তু তারা বলছে যে এই ঘটনার সাথে তারা 3 জন জড়িত থাকার পরও কিন্তু তাদের খালাস দেওয়া হয়েছে। এই বিষয়ে তারা কিন্তু আসলে কিছুটা ক্ষোভ প্রকাশ করছে এবং তারা দাবি করেছে যেন উচ্চ আদালত থেকে তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, যেটা তারা পরিবার থেকে আমি কিছুক্ষণ আগে কথা বললাম সেটা কিন্তু তারা। একটি অভিযোগকে আমরা শুনতে পাচ্ছি যে যারা আসামি পক্ষ তাদের তো সাফাই সাক্ষী দেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু তারা সাফাই সাক্ষী আদালতে দেওয়ার সুযোগ পায়নি। এই ধরনের অভিযোগ আমরা শুনছি আসামি পক্ষের তরফ থেকে। আপনাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ করেছিল? আমরা যেদিনে আসামির সাফাই সাক্ষী আসামি পরীক্ষা যেটা হয় সেই দিনে আমরা উপস্থিত ছিলাম। সেই দিনে হিটু শেখের মেয়ে ছিল আদালতে উপস্থিত ছিল। তিনি কিন্তু আসলে এরপর থেকেই কিন্তু তারা অভিযোগ করেছিল যে সাফাই সাক্ষী দেওয়ার বিষয়ে তারা 5 জনকে সাফাই সাক্ষী দিবে, সেটা কিন্তু তাদেরকে দেওয়া হয়নি বলে কিন্তু আসিয়া হিটুর মেয়ে কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছিল। এবং আজকেও আদালতে যখন রায় হয়, হিটু শেখকে যখন আদালতে আনা হয় ঝিনাইদহ থেকে মাগুরাতে, তখন আমরা আদালতে কথা বলেছি তার মেয়ের সাথে। তিনি কিন্তু আজকেও একই অভিযোগ করেছে, তাদের যে সাক্ষী দেওয়ার কথা তারা চেয়েছিল তাদের সাক্ষীটা নেওয়া হয়নি, কিন্তু তারা অভিযোগ করেছে। জি, সোহাগ বলছিলেন মামলার বিস্তারিত। আর যেটা সাফাই সাক্ষী দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, এই প্রশ্নটি আমরা করেছিলাম বিশেষ প্রসিকিউটরের কাছে। তারা যেটি বলছেন যে আসামি পক্ষকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা সাফাই সাক্ষী দিবেন কিনা, কিন্তু আসামির পক্ষের থেকেই শুরুতে বলা হয়েছিল যে তারা সাফাই সাক্ষী দেবেন না। সেই কারণেই কিন্তু তাদের সাফাই সাক্ষীগুলো নেওয়া হয়নি। কিন্তু এর পরবর্তী যখন সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছিল রাষ্ট্রপক্ষের, তখন কিন্তু আবার সাফাই সাক্ষী দেওয়ার জন্য কথা বলা হয়েছিল। তখন আইনে সুযোগ ছিল না বিধায় আসামি পক্ষ থেকে সাফাই সাক্ষী নেওয়া হয় না, এটি কিন্তু পাবলিক প্রসিকিউটর বলছিলেন। আর যেটি বলে রাখি যে আজকে এই আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার রায়ের পরে আমরা দেখেছি যে মাগুরার অনেক উৎসুক মানুষ আদালতে এসে ভিড় করেছেন রায়টা কি হয় সেটি দেখার জন্য। এবং রায় যেটি হয়েছে যে এই মামলায় যে প্রধান অভিযুক্ত এবং আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ, তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আদালত বলেছেন তার বিরুদ্ধে আনা রাষ্ট্রপক্ষের যে অভিযোগ সেটি সন্দেহজনকভাবে প্রমাণিত হয়েছে। আর বাকি 3 জন আসিয়ার বোনের জামাই এবং আসিয়ার বোনের ভাসুর, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই 2 জনকে খালাস দিয়েছেন। এবং আসিয়ার বোনের শাশুড়ি, তার বিরুদ্ধেও যে আলামত নষ্টের বা আলামত গোপনের যে অভিযোগ এনেছিলেন তথ্য প্রমাণ, সেটিও প্রমাণিত হয়নি। রাষ্ট্রপক্ষ বলছে যে 3 জনকে খালাস দেওয়া হয়েছে এই 3 জনের রায়টি, পূর্ণাঙ্গ রায় যখন হাতে পাওয়ার পরে তারা পর্যালোচনা করবেন, পর্যালোচনা করে সরকারের তরফ থেকে যদি সিদ্ধান্ত নেন তাহলে তারা আপিল করবেন। তো এই ছিল মাগুরার জেলা ও দায়রা জজ আদালত থেকে আলোচিত আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায়ের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মাগুরা থেকে।